আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই লাইভটিতে সংযুক্ত আছেন এবং দেখতে পাচ্ছেন, সবাইকে বলবো একটু সারা দিন প্লিজ, কারা কারা সংযুক্ত আছেন প্লিজ একটু সারা দিন। আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, যদি শুনতে পান প্লিজ একটু সারা দিন। একটু ভালো আলোর জন্য আসলে আমার বাসার সাথে একটা প্রোগ্রাম হচ্ছে, তো আমি এখানে চলে আসলাম। পরিবেশটাও খুব ভালো সুন্দর, এই জন্য ভাবলাম এখানে নিরিবিলি আছে তাই চলে আসলাম আর কি। কে কে আছেন সংযুক্ত আছেন প্লিজ সারা দিন। আমার কথা শোনা যাচ্ছে? কাইসার আহমেদ ভাই, সনি ভাই, কথা শোনা যাচ্ছে? নুসরাত জাহান লাভলি, আব্দুল কাদের, লিমা জাহান আপু, এমনি রাজু ভাই, আমাদের রাজু ভাই, আশরাফুল আলম, আশরাফ, তহিদুল কবির, সাজিদ ইসলাম, শাকিল ইসলাম, শ্রাবণ, আমাদের প্রিয় ইমতিয়াজ ভাই, আমাদের প্রিয় সঞ্জয় দা, অনেকে উপস্থিত আছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত আছেন, যারা আগামী 24শে নভেম্বরের কর্মসূচি নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এবং সারা বাংলাদেশে আমাদের জেলা প্রতিনিধি টিমের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে যাচ্ছেন, নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। সকলে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই উপস্থিত আছেন। যাই হোক, আরও এখানে উপস্থিত আছেন ইকবাল পাঠান নীরব, আমার শ্রদ্ধেয় প্রিয় ভাই আলমগীর কবির সরকার ভাই উপস্থিত আছেন, সরকারি চাকরিজীবীরাও উপস্থিত আছেন, সাংবাদিক, আমাদের জাতীয় পত্রিকা এবং মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন, চঞ্চল খান আমার প্রিয় শ্রদ্ধেয় ভাই, আমার ক্যাম্পাসের বড় ভাই, ভাই আসসালামু আলাইকুম, মাসুদুর রহমান বকুল ভাই উপস্থিত আছেন। যাই হোক, আচ্ছা, আমি সবাইকে দেখতে পাচ্ছি বাট কারো কথা, প্লিজ আমার সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা যদি একটু কমেন্ট করে জানান। আজকের আলোচনার বিষয় হচ্ছে, আমি হেডিংয়ে দিয়ে দিয়েছি অলরেডি, তারপরে বলছি, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 করার জন্য এবং 32কে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখানোর জন্য আগামী 24শে নভেম্বর আমরা শাহবাগের 24শে নভেম্বর সকাল 11টা থেকে সারা বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদের নিয়ে আমরা শাহবাগে উপস্থিত হব। মূলত এটার আলোচনায় করব। এখানে উপস্থিত আছেন শাফিন খান, মাসুম বিল্লাহ, ইমাদুদ্দৌলা সহ অনেকেই। যাই হোক, আমার আলোচনার বিষয় আজকে এটাই। তো আমাদের কর্মপরিকল্পনা এবং আমাদের যে পর্যালোচনা আগামী 24শে নভেম্বরের, সেটার বিষয়ে আমি একটু কথা বলতে চাই, সকলকে জানাতে চাই আমরা আসলে কি কি কার্যক্রম হাতে নিয়েছি, কি কি করছি, আমি সংক্ষিপ্ত করে একটু বলতে চাই। প্রথমে যদি বলি যে আজকের কথায় যদি ধরা যাক, আমাদের সেন্ট্রাল টিম থেকে, অর্থাৎ সেন্ট্রাল টিম থেকে আমাদের টিম ওয়াইজ, ঠিক আছে, এক একজনকে দায়িত্ব দিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। আজকে আপনারা অনেকে দেখেছেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে এবং ঢাকা কলেজ সহ বিভিন্ন কোচিং সেন্টারে আমাদের টিম অলরেডি কাজ করছেন এবং আমরা বিভিন্ন জনের নাম্বার নিয়ে, যারা নাম্বার ছিল আগে, যারা আন্দোলন আসছে, তাদেরকে আমরা বিভিন্নভাবে ফোন দিচ্ছি, কথা বলছি, অনেকের সাথে যোগাযোগ হচ্ছে। আজকে আমি অনেকজনকে আমি আজকে মেসেজ করেছি, যারা বিশেষ করে জানে না। তো আমার মনে হয় না যে মানুষ জানে না, সকলেই জানার কথা। কারণ হচ্ছে, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম, সেই সংবাদ সম্মেলনে সর্বোচ্চ মিডিয়ার উপস্থিতিতে আমরা কিন্তু জানান দিয়েছিলাম যে আগামী 24শে নভেম্বর আমাদের শাহবাগে যে কর্মসূচিটি হবে সেটার বিষয়ে আমরা অলরেডি কথা বলেছি। এখানে আমাদের অনেক সাংবাদিক ভাই আমার এই লাইভে যুক্ত হয়েছেন, আরও এখানে উপস্থিত আছেন মাসুদুর রহমান বকুল ভাই, তারপরে মাসুম বিল্লাহ, ইমাদুদ্দৌলা, মাসুদুর রহমান, মোহাম্মদ রাসেল, আমাদের 35 আন্দোলনের একজন সহযোদ্ধা, খুবই পরিশ্রমী, উপস্থিত আছেন এখানে, লাইভটি দেখছেন। সাইফুল ইসলাম এসে, তপন খান, উপস্থিত আছেন সাংবাদিক আব্দুল আজিজ, আমার শ্রদ্ধেয় ভাই, আসসালামু আলাইকুম। যারাই দেখছেন এই লাইভটি, প্লিজ আমি বলবো, আমাদের আন্দোলনের স্বার্থে, অর্থাৎ সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের, তরুণ প্রজন্মের, উচ্চশিক্ষিত ছাত্রছাত্রীদের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আপনারা লাইভটি শেয়ার করবেন।
আপনারা জানেন আমরা দীর্ঘ 12টি বছর যাবৎ রাজপথে নেমে শান্তিপূর্ণভাবে আমরা চাকরিতে আবেদনের বয়সসীমার ব্যাপারে আমরা রাজপথে নেমে আন্দোলন করে আসছি এবং এখনও সেটি চলমান। আমরা দেখেছি বিগত সরকারের সময়েও আমরা আন্দোলন করেছি, আমরা অনেক নির্যাতিত হয়েছি, জেল জুলুমের শিকার হয়েছি, আমাদের অনেক সহযোদ্ধা জেল জুলুমের শিকার হয়েছেন। তারপরেও কিন্তু আমরা দমে যাইনি, রাজপথ থেকে আমরা দূরে সরে যাইনি, আমরা কিন্তু রাজপথেই ছিলাম শুধুমাত্র আমাদের ন্যায্য অধিকারটি পাবার জন্য। কিন্তু আজ অবধি আমরা আমাদের ন্যায্য অধিকারটুকু পাইনি। আপনারা দেখেছেন আমরা কতটা নির্যাতিত ছিলাম, আমাদের সহযোদ্ধারা কতটা নির্যাতিত ছিল। কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারকে আমরা ছাত্র জনতা নিয়ে এসেছে, অন্য একটি বিগত সরকারকে পতনের মাধ্যমে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি এই সংস্কার করার জন্য, মানুষের অধিকার বাস্তবায়নের জন্য, মানুষ নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা আজকে কি দেখেছি? আমরা দেখেছি যখন অন্তর্বর্তীকালীন সরকার আজকে এই ক্ষমতায় এসেছে, মানুষের বিশেষ করে ছাত্র জনতার বুকের তাজা রক্তের উপর তারা দাঁড়িয়ে আছে। আমরা যখন এই আন্দোলনটি করেছি, আমরা তীব্র প্রতিবাদ করেছি, শান্তিপূর্ণ আন্দোলন করেছি, রাস্তায় নেমেছি, তখন তাদের কাছে আমরা বারবার মিটিং করেছি, কথা বলেছি, আমাদের প্রতিনিধিরা কথা বলেছেন তাদের সাথে। তারাও জানে আমরা চেয়েছি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে, অর্থাৎ সেক্টর ভিত্তিক, বিভিন্ন সেক্টরে যেখানে একজন যোগ্য এবং পরিশ্রমী এবং যার যোগ্যতা আছে, মেধাবী, তাদেরকে বিভিন্ন সেক্টর ভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য, সেক্টর ভিত্তিক বয়সটা বৃদ্ধি করার জন্য, অর্থাৎ সুযোগ দেওয়ার জন্য। আসলে কি, আমি একটা কথা ক্লিয়ার করতে চাই, এখানে আমরা যারাই এই শান্তিপূর্ণ অবস্থানে আছি এবং এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি, আমরা কিন্তু কেউ কখনো কোনো দিন আমরা বলি নাই যে আমাদেরকে চাকরি দিতে হবে। আমরা কি বলেছি যে আমাদেরকে চাকরি দিন? আমরা কিন্তু চাকরি চাইনি কেউ, এটা স্পষ্ট। আমরা চেয়েছি সুযোগ, অর্থাৎ কোন সুযোগটা চেয়েছি? আমরা চেয়েছি আবেদন করার সুযোগ, অর্থাৎ আবেদন করার সুযোগটা আমরা এই জন্যই চেয়েছি। আমি যদি যোগ্য থাকি, আমি যদি যোগ্য থাকি, আমি আবেদন করব, আবেদনের বয়স থাকলে আমি আবেদন করব, সেখানে পরীক্ষা দিব, কম্পিটিশন হবে, হাজার হাজার লাখ লাখ ছাত্রছাত্রীদের কম্পিটিশন করব। আমরা কম্পিটিশন করে যদি আমি সেখানে পরীক্ষায় কৃতকার্য হই, তারপরে আমাকে যে প্রসেস ওয়াইজ যা করার সেটা যেভাবে সবার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রেও তাই হবে, সবার ক্ষেত্রে তাই হবে। সো এখানে কিন্তু অনেকেই আছেন ভাবতে পারেন যে বয়স বৃদ্ধি হলে কম্পিটিশন বেড়ে যাবে। যারা এই ধরনের চিন্তাভাবনায় আছে তাদেরকে বলবো এটা ঠিক নয়। একটা মানুষ সে যদি যোগ্য হয়, বিশেষ করে আমি দেখেছি অনেকেই হয়তো এরকমটা ভাবতে পারে, আমি দেখেছি আমাদের অনেক জুনিয়ররা আছে, হয়তো কেউ এরকম ভাবতে পারেন। আমি অনেকের প্রশ্নের উত্তর অনেক সময় দিয়েছি। আসলে এরকমটা ভাবা কখনোই উচিত নয়। আপনারা দেখেছেন আজকে বর্তমান সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার চাকরিতে আবেদনের বয়সসীমা যে আপনার 32-এর একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা অত্যন্ত গুরুতর। আমি মনে করি কি অপরাধ বললেও ভুল হবে না। কেন ভুল হবে না? আমরা তো তাদের সম্মুখে হাজির করেছি আমাদের সকল যে যৌক্তিকতা, তাদের কাছে আমরা কিন্তু থিওরিক্যালি সেটা হাজির করেছি, তাদের সাথে কথা বলা হয়েছে, তাদের সাথে বারবার মিটিং করা হয়েছে, তাদেরকে বোঝাতে তারা তো বলেছে তারা আমাদের দাবিটি অত্যন্ত যৌক্তিক, তারাও স্বীকার করেছে। কিন্তু জানি না কাদের ফাঁদে পা দিয়ে বর্তমান সরকার চাকরিতে আবেদনের বয়সসীমা 2 বছর বৃদ্ধি করেছে। এটা বললে ভুল হবে যদি আমি বলি যে বৃদ্ধি করে নাই, এটা রাইট। কেন রাইট? আপনারা দেখেছেন আমাদের 1971 সালে যারা এই দেশকে স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধ করেছে, তাদের ক্ষেত্রে, ঠিক আছে, মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ওইখানে বয়সের একটা লিমিটেশন ছিল, সেটা হচ্ছে 32, অর্থাৎ 32 ছিল। সেই 32-এর কাতারে আমাদের সাধারণকে দাঁড় করিয়েছে। এতে সরকার, আমি মনে করি, প্রমাণ করতে চেয়েছে যে এখানে বৈষম্য দূর করেছে। এটা যদিও প্রমাণ করতে চেয়েছে, আসলে কি বৈষম্য দূর হবে? এটাতে কখনোই হবে না। আপনারা যদি একটু বিচার বিশ্লেষণ করেন, দীর্ঘ 15 বছরে কয়টা নিয়োগ হয়েছে, বিগত সরকারের সময় কয়টা নিয়োগ হয়েছে, আর কিভাবে হয়েছে সকলে জানি। আমরা জানি কিভাবে যে নিয়োগগুলো হয়েছে। এটা এখন আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে যে নিয়োগগুলো কিভাবে হয়েছে। যখন সচিবালয়ের বেড়াগুলো আপনি দেখেছেন, হাজার হাজার নিয়োগপত্র, বিভিন্ন সাইন করা, মানে
তারা কিভাবে চাকরি নিচ্ছে এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে অলরেডি, আপনারা জানেন, ঠিক আছে। সো এই প্রশাসনে যারা আছেন, বিভিন্ন জায়গায় যারা চাকরি করছেন, সবাইকে আমি বলছি না যে সবাই 2 নম্বরই করে চাকরি নিয়েছেন, এরকমটা না, এরকমটা কখনোই হবেও না, হওয়া উচিতও না। সো আমরা দেখেছি এই বিগত সরকারের আমল থেকে শুরু করে আপনার রাজনৈতিক বিশৃঙ্খলা দেখেছি। রাজনৈতিক বিশৃঙ্খলা অর্থাৎ এই বিগত সরকার যে 3 টার্ম ক্ষমতায় ছিল, টোটালি রাজনৈতিক বিশৃঙ্খলাই বলতে পারি আমরা ছিল। তারপর এখানে করোনা ছিল, করোনায় চলে গেছে। অর্থাৎ আমরা বসে থাকতে পারি, আমাদের বয়স কি বসে আছে? বসে নেই। আমরা কিন্তু যখন 27-28 বছর অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, তখন কিন্তু আমাদের বয়সের যে সীমাবদ্ধতা, আমাদের বয়সের যে বেড়াকল, আমাদেরকে যে শিকল দিয়ে আটকে রাখা হয়েছে 30, সেটা তো হয়ে গেছে 30। আচ্ছা ভাই বলেন তো, আপনারা বলেন, দেশবাসীর কাছে আমাদের প্রশ্ন, আমরা একজন ছাত্র, আমরা 27-28 বছর যাবৎ আমার জীবনের, অর্থাৎ ছোট থেকে 27-28 বছর বয়স পর্যন্ত আমরা যখন পড়ালেখা করি, পড়ালেখা করে যে মূল্যবান, আমরা সেটাকে মূল্যবান ধন বলতে পারি, যে সার্টিফিকেটটা আমরা অর্জন করি, সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকে কত দিন, কত মাস, কত বছর? 2 বছর, 3 বছর, কারো 1 বছর, 2 বছর, 3 বছর হতে পারে। তখন অনেকেই সেখানে BCS দিতে যখন যায়, তার বয়স চলে যায়। সরকারি চাকরিতে অ্যাপ্লাই করলে তার বয়স চলে যায়। আর আমাদের তো ওটু চলে গেছে, কারণ আমরা নিয়োগ পাই নাই, আমাদের বয়স চলে গেছে, আমরা সেশন জটে পড়েছি। আপনি চিন্তা করতে পারেন। আচ্ছা, আমরা যখন অনার্স করেছি, মাস্টার্স করেছি, আমাদের সেশনে যারা ছিল 8-9 সেশন থেকে শুরু করে, বা এর একটু পূর্ব থেকে যারা শুরু করে, ভাই অনার্সে ফার্স্ট ইয়ারেই ছিলাম 3 বছর, 2.5 থেকে 3 বছর ফার্স্ট ইয়ারে ছিলাম। আচ্ছা, এখানে কি 2.5 থেকে 3 বছর কি ফার্স্ট ইয়ারে থাকার কথা ছিল? এটা কি আমাদের দায়? এই দায় কার? এই দায় হচ্ছে রাষ্ট্রের। আমি অনার্স কমপ্লিট করেছি 7 বছরে ভাই। এটার কোর্স কত বছর ছিল আপনারা বলেন, সবাই বলেন প্লিজ। এখানে আমাদের অনার্সের কোর্স কত বছরের কোর্স? 4 বছরের কোর্স, তাই না? তো আমাদের 7 বছর কেন লাগলো? 3টা বছর আমাদের জীবন থেকে তখনই শেষ করে দিছে। মাস্টার্স করতে ওইখানে 1.5 বছর চলে গেছে। হায় আল্লাহ, এটা কি রাষ্ট্রের কল্যাণমূলক একটা রাষ্ট্রের এটা হতে পারে? এরকমটা আমাদের সাথে অন্যায় করা হয়েছে। এই রাষ্ট্র অন্যায় করেছে আমাদের সাথে, আমাদেরকে যেভাবে অবহেলা করছে, এখন পর্যন্ত অবহেলা করছে। আজকে দেখেন, এই ছাত্র জনতার বুকে ভর করে, ছাত্র জনতার রক্তে ভর করে, ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আজকে যে জনতা একটা সরকার আনলো, বিগত সরকার কি করেছে? মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে, এটা অস্বীকার করার উপায় নেই। সাধারণ ছাত্রছাত্রীরা, খেটে খাওয়া মানুষ, তারা সবসময় অবহেলিত, নির্যাতিত। আমরা সবসময় অবহেলিত, নির্যাতিত। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে কোনো সরকার আসে, সেই সরকার যখন চেয়ার দখল করে, তাদেরকে যখন দায়িত্ব দেওয়া হয়, তারাও কি করে? এসেই কি করে, মানে তারাও এসে বাঘ হয়ে যায়। যেই ক্ষমতায় আসে সেই বাঘ হয়ে যায়। আজকে যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, আপনারা চিন্তা করবেন, আপনারা দেখেন, এখানে আমাদের ছাত্র প্রতিনিধিও আছে। এই সরকারে আপনারা দেখেছেন আমাদের ছাত্র প্রতিনিধিও আছে, কিন্তু তারা কতটুকু আমাদের এই দাবিটাকে মূল্যায়ন করছে? যারা আন্দোলন করছে বিভিন্ন দাবিতে, তাদেরকে কতটুকু মূল্যায়ন করছে? এটা প্রশ্ন থেকেই যায়। সো আমরা বলতেই পারি, যেই ক্ষমতায় আসে সেই কি বাঘ হয়ে যায়, ভাল্লুক হয়ে যায়, সিংহ হয়ে যায়। মানে কিভাবে সব কিছু দামাতে চায়, সব কিছু দমিয়ে রাখতে চায়। আসলে এটা উচিত নয়। আমি মনে করি এদেশের, যদি আমি আমার মত ব্যক্ত করি, এখানে আমাদের দেশে যারা আন্দোলন সংগ্রাম করে, যারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসে, এখানে একটা মন্ত্রণালয় করা দরকার। কেন জানেন? যে একটা মানুষ, একটা সংগঠন বা দেশের মানুষ যখন কোনো দাবি করবে, এই বিষয়টার যৌক্তিকতা কতটুকু সেটা বিচার করার জন্য, সেটা একটা কমিটি করার জন্য, মানে এরকম কিছু মানুষকে দায়িত্ব দেওয়া দরকার, যে এই মানুষটা, এই সংগঠন, এই ঐক্যবদ্ধভাবে যে মানুষগুলা একটা দাবি করছে কোনো একটা বিষয় নিয়ে, এটার যৌক্তিকতা কতটুকু, এবং এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে রাষ্ট্রের কতটুকু ক্ষতি হবে। এই দাবিটা, যে কোনো দাবি, শুধু আমার 35-এর দাবির কথা না, যে কোনো দাবি যখন উত্থাপন করা হবে, রাষ্ট্রের কাছে চাওয়া হবে, কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো মানে সমষ্টিগত দিক থেকে মানুষরা যখন দাবি করবে রাষ্ট্রের কাছে কোনো বিষয় নিয়ে,
তখন সেটা পর্যালোচনা করা উচিত যে যদি এই দাবিগুলো বাস্তবায়ন করা হয় তাহলে রাষ্ট্রের কতটুকু ভালো হবে, ব্যক্তির কতটুকু ভালো হবে, রাষ্ট্রের কতটুকু ক্ষতি হবে, সেটার উপর ভিত্তি করে তখন এই দাবি দাওয়াগুলো মানা না মানার প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, যদি সেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয় তাহলে অবশ্যই সেটা করবেন না। যদি সেটা পর্যালোচনার পর যদি রাষ্ট্রের জন্য সেটা ভালো কিছু বয়ে আনে তাহলে অবশ্যই সেটা বাস্তবায়ন করবেন। তাই এই ব্যাপারে একটা মন্ত্রণালয় থাকা দরকার, এবং এটা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিনিধিদের দিয়ে এমন একটা কিছু করা দরকার। সো আসলে আমি বেশি কিছু বলতে চাই না, অনেক কিছু বলেছি। আমার লাইভ থেকে বিদায় নিব কিছুক্ষণের মধ্যে। তবে আবারও বলতে চাই, আমরা যে আগামী 24শে নভেম্বর শাহবাগে উপস্থিত হব, অর্থাৎ আমাদের মোটামুটি প্রস্তুতি অনেক ভালো প্রস্তুতি। আমরা সিনিয়র জুনিয়র এবং যারাই আছে সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামবো আগামী 24শে নভেম্বর। সো সকলকে আহ্বান করব, আমার এই লাইভটি যারা দেখছেন শুনছেন, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব এই লাইভটি শেয়ার করে দেন, শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেন, যাতে বেশি বেশি প্রচার হয়। আমরা আগামী 24শে নভেম্বর শাহবাগে সকাল 11টায় অবস্থান করব 32কে লাল কার্ড দেখানোর জন্য। আমরা 32 চাইনি। এই সরকার কার স্বার্থে, কেন, কার মন জোগানোর জন্য, কাদের মন ভালো করার জন্য, কাদের মন খুশি করার জন্য এই সরকার আসলে 32 করে দিল? আমরা যেটা চাই নাই, আমরা 12 বছর যাবত আন্দোলন করছি 32-এর জন্য। আসলে এটা ছাত্র জনতা মেনে নিবে না, কখনোই মেনে নেবে না। আমরা মেনে নিব না, আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি, ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছি। সো আমাদের এটাকে অবশ্যই চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 করে দিতে হবে। আমাদের ডক্টর ইউনূস সাহেব, উনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আমরা সবাই জানি। উনি জানেন বিভিন্ন দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কত, এটা আমাদের কিন্তু বলতে হবে না। তারপর আমরা থিওরিক্যালি যা কিছু দেওয়ার ডকুমেন্টস আমরা দিয়েছি। আমার এই লাইভটি দেখছেন অনেকেই সংযুক্ত আছেন। আমি কিছু নাম বলি। লাইভটিতে সংযুক্ত আছেন তহিদুল কবির রাসেল, সজিদ ইসলাম খান, শাকিল ইসলাম শ্রাবণ, আশরাফুল আলম আশরাফ। লাইভটি দেখছেন এমজি উসমানী, আক্তার হাসান, রাসেল খান, মীর মোহাম্মদ, আব্দুর রহমান, SU, আবু নাহিদ মোহাম্মদ, সালেক ভাই প্রস্তুতি নিন, আগামী এই 24 তারিখ প্রস্তুতি নিন। আবু নাহিদ মোহাম্মদ সালেক ভাই, হ্যাঁ প্রস্তুতি নেন, খুব তাড়াতাড়ি আমরা কিন্তু মাঠে নামছি। 32কে লাল কার্ড দেখাবো। মুস্তাফিজুর রহমান, দিদারুল ইসলাম ভাই, খুকন জাহান, জহিরুল ইসলাম খান, রামিম ভাই, জাহিদুল ইসলাম, SK কামরুল, খুকন জাহান, অনেকেই উপস্থিত আছেন। শেখ সুহান মোমেন, আমার বড় ভাই, আতিয়া মুসলিমা, আমাদের সাবেক সহযোদ্ধা, যিনি সবসময় আমাদের পাশে থাকতেন। ইমতিয়াজ হোসেন ভাই এখানে উপস্থিত আছেন, অনেকেই উপস্থিত আছেন, আমাদের লাইভটি দেখছেন। সবাইকে বলবো, মাসুম বিল্লাহ, শাহিন খান, নুসরাত জাহান লাভলি, কাইসার আহমেদ, সোনি ভাই, সবাই লাইভটি শেয়ার করে দেন প্লিজ, বিভিন্ন গ্রুপে দিয়ে দেন। আমাদের অলরেডি আজকে আপনারা দেখেছেন। আরেকটি বিষয় আমি একটু বলতে চাই, আমরা আগামী 24 তারিখের কর্মপরিকল্পনা নিয়ে আমরা আরও কিছু কাজ করতে চাই। ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন, আমাদের রাজু ভাই হয়তো একটা পোস্ট দিয়েছে ইতিমধ্যে যে আগামীকাল আমাদের একটা ইনডোর প্রোগ্রাম আছে। যদিও প্রোগ্রামটির আয়োজক অন্য কেউ, তারপর আমরা সেখানে যাচ্ছি ইনশাল্লাহ। সেখানে আমাদের বেশিরভাগ আমাদের যারা আছে আমাদের মাইন্ডের, অর্থাৎ 35টা এরকম মানুষজন আছে, তাদের সাথে আমরা আগামীকাল কথা বলবো। আমরা সেই ইনডোর প্রোগ্রামে 3টায় আমরা প্রেস ক্লাবের আশপাশেই উপস্থিত থাকবো। প্রেস ক্লাবের আশপাশে আমরা থাকবো। যদি কেউ যেতে চান অবশ্যই যোগাযোগ করবেন, আমার নাম্বার দেওয়া আছে, আমরা থাকবো। আর আগামীকাল রাজু ভাই আরেকটি স্ট্যাটাসে লিখেছেন, আগামীকাল সন্ধ্যা 6টায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ধারাবাহিকভাবে আমরা প্রতিদিনই বসছি। সেখানে আমাদের সহযোদ্ধারা বসছেন, মিটিং করছেন, কথা বলছেন। সেখান থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই মধুর ক্যান্টিন থেকেই সারা দেশে আমাদের আন্দোলনটা পরিচালিত হচ্ছে। এভাবেই
যে আগামীকাল সন্ধ্যা 6টায় আমরা আবারও সেখানে মিটিং করব, কথা বলবো এবং আমাদের সহযোদ্ধারা যারা আছেন তারা আসবেন, আশপাশে যারা থাকবেন আগামীকাল 6টায়, ঠিক 6টায় আপনারা মধুর ক্যান্টিনে চলে আসবেন। দেখা হবে ইনশাল্লাহ, অবশ্যই দেখা হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং 24 তারিখের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আবারও বিনীত আহ্বান জানিয়ে আমার এই লাইভটি শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।